ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যথারীতি সবাই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছি। তো আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এবং তৃতীয় অধ্যায় পরিমাপ সংক্রান্ত কিছু বিষয়বস্তুর অবতারণা করব। আশা করি তোমরা ধৈর্যের সাথে সেগুলো গ্রহণ করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো বা জেনেছো যে তোমাদের গণিতের প্রথম অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং এই সপ্তাহে সেগুলো তোমাদের প্রস্তুত করে আগামী সপ্তাহে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে একটু যৎসামান্য সহযোগিতা স্বরূপ আমি পুনরায় প্যাটার্ন অধ্যায়ে একটু ফিরে যাচ্ছি। তো তাহলে শুরু করা যাক। প্যাটার্ন কি সেটা আর বলবো না, যেহেতু এটা অনেক আগেই বলা হয়েছে। তো আমরা আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এবং তোমরা খাতায় তুলে নাও। সেটা হলো 5, 7, 9, 11, এভাবে আরো অনেক আছে। তাহলে এটা একটি সংখ্যা প্যাটার্ন বা সংখ্যা তালিকা। তো আমরা দেখবো এই সংখ্যা প্যাটার্ন বা তালিকায় কি বৈশিষ্ট্য নিহিত আছে। যেমন 5 থেকে 7 বৃদ্ধি কত? 2। 7 থেকে 9 বৃদ্ধি কত? 2। 9 থেকে 11 বৃদ্ধি কত? 2। তা যদি বলা হয় যে এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কি, তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এভাবে করতে পারি। আমরা প্রথমত এই পার্থক্যগুলো বের করব। 11 থেকে 9 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2। তাহলে এগুলো কি? এই যে প্রতি ক্ষেত্রে 2, এগুলো হলো এই সংখ্যা তালিকার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য। তাহলে আমরা এখানে লিখব পার্থক্য। পার্থক্য 2, অর্থাৎ পরবর্তী প্রতিটি সংখ্যা বা পদ পূর্ববর্তী সংখ্যা হতে 2 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক কিনা? আচ্ছা, যদি 2 করে বৃদ্ধি পায় আর যদি বলা হয় যে পরবর্তী সংখ্যাটি কত, তাহলে আমরা কি বলবো? অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি আছে কত? 11, আর পরেরটা কত বৃদ্ধি পাবে? 2, রাইট? তাহলে হলো 13। শিক্ষার্থীবৃন্দ, এর পরের সংখ্যাটি হবে 13। তো এ তো
তো হলো এর পরের সংখ্যাটি। যদি এমনটি বলা হয় যে এই প্যাটার্নের 50তম পদ কত, সেক্ষেত্রে তো আর আমরা এইভাবে করে শেষ করতে পারবো না। তাহলে তারও একটি উপায় আছে। তো লক্ষ্য করো, তো আমরা একটু আগেই জেনেছি যে এখানে প্রতি পদ দুই দুই পদের পার্থক্য 2। তাহলে সেই পার্থক্যকে ভিত্তি করে আমরা একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করি। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি বলা হয় যে প্যাটার্নটির একটি জ্যামিতিক চিত্র অঙ্কন করো, সেটা কি সম্ভব? দেখি তো হয় কিনা। আমি 3টি সমানভাবে দাগ নিলাম, নিয়ে এখানটায় সংযোগ দিলাম, এখানটায় সংযোগ দিলাম। তাহলে যদি আমরা এটাকে প্রত্যেকটা একটা কাঠি জ্ঞান করি, কাঠি বিবেচনা করি, তাহলে এখানে প্রথম চিত্র এটা, সেখানে কাঠি আসলো 1 2 3 4 5 5। দ্বিতীয়টা কি হতে পারে দেখি। তিনটে কাঠি নিলাম, এপাশে একটা দিলাম 4টে, এপাশে একটা দিলাম 5টা, এপাশে একটা দিলাম 6টা, এপাশে একটা দিলাম 7টা। তাহলে আমাদের যেহেতু দ্বিতীয় তালিকার দ্বিতীয় সংখ্যাটি 7, আমাদের এখানে কাঠের সংখ্যা 7। তাহলে এটা হলো দ্বিতীয় চিত্র। এই পর্যন্ত আছে 7। 1 2 3 4 5 6 7। 8 9। তাহলে তৃতীয় চিত্রের জ্যামিতিক চিত্র এটা। এবার যদি বলা হয় চতুর্থ চিত্রে, এক 2 3 4 5 6 7 8 9 10 11। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে একটা সংখ্যা তালিকা বা সংখ্যা প্যাটার্ন নিয়েছিলাম, সেই সংখ্যা প্যাটার্নটাকে আমরা যদি জ্যামিতিক প্যাটার্নে আনতে চাই, তাহলে এভাবে কাঠির সাহায্যে আমরা 4টি চিত্র তৈরি করে এভাবে জ্যামিতিক চিত্রের মাধ্যমে সংখ্যা প্যাটার্নটি দেখাতে পারি। ছয় 11 16 আরো আছে। তো বলা হলো যে এই প্যাটার্নটির একটা বীজগণিতীয় রাশি তৈরি করে।
তো এখানে আমরা একটু মনে মনে হিসাব করি, 11 থেকে 6 বাদ দিলে কত পাওয়া যায়? 5। 16 থেকে 11 বাদ দিলে কত পাওয়া যায়? 5। তাহলে আমরা যে বীজগাণিতিক রাশি তৈরি করব, সেখানে আমরা তো সচরাচর বলি ক যোগ 1, 2 ক যোগ 1, 3 ক বিয়োগ 1। তাহলে এখানে যেহেতু আমাদের পার্থক্য 5, আমরা এই 5কে ধরেই আমরা চিন্তা ভাবনা করি, দেখা যাক বীজগণিতীয় রাশিটা কি পাওয়া যায়। প্রথম সংখ্যা সমান 6 সমান 5 যোগ 1 সমান 5 গুণ 1 যোগ 1। দ্বিতীয় সংখ্যা 11 10 যোগ 1 5 গুণ 2 যোগ 1। তৃতীয় সংখ্যা 16 সমান 15 যোগ 1 5 গুণ 3 যোগ 1। এরকম অসংখ্য আছে। তো যাই হোক, এখন বলা হলো যে এই সংখ্যা তালিকার 50তম পদ বা 100তম পদ বা 20তম পদ নির্ণয় করো। তো সেটা যদি নির্ণয় করতে হয়, তাহলে অবশ্যই এই সংখ্যা তালিকার একটি বীজগণিতীয় রাশি আবিষ্কার করতে হবে, তৈরি করতে হবে। তাহলে আমরা এখন এখানে কতম পদ আসি, কতম পদ বা কতম সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো 5 গুণ 1, অর্থাৎ এটা একটা 5-এর গুণিতক, তার সাথে 1 যোগ। তারপরে 5 গুণ 2, এটাও 5-এর গুণিতক। 5 গুণ 3, এটাও 5-এর গুণিতক। আবার এখানে দেখো ধারাবাহিকতা বজায় আছে, প্রতি ক্ষেত্রে 1 করে যোগ হচ্ছে। আবার এখানে 5-এর যে গুণিতক, সেগুলো ক্রমান্বয়ে আছে 1 2 3। তাহলে যেহেতু কতম পদ অজ্ঞাত পদ জানি না, সেটা 100তম হতে পারে, 50তম হতে পারে, 20তম হতে পারে, সেটা আমরা ধরে নিচ্ছি কতম। তাহলে এখানে 5-এর সাথে গুণ হবে ক যোগ 1। অতএব সংখ্যা প্যাটার্নটির বীজগণিতীয় রাশি 5 ক যোগ 1। এই বীজগণিতীয় রাশির মাধ্যমে আমরা যে কোনো সংখ্যা বের করতে পারবো। যদি বলা হয় 50তম পদ কত, তাহলে আমাদের আছে 5 ক, তাহলে হবে 5 গুণ কয়ের জায়গায় এখন আছে 50 যোগ 1। তাহলে 5 50 250 যোগ 1 200। এবার আমরা যে কোনো সংখ্যা যত বড়ই হোক, আমরা এই বীজগণিত রাশির মাধ্যমে বের করতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, প্যাটার্নের ক্ষেত্রে একটু কথা বললাম যে কোনো প্যাটার্নের বীজগণিতীয় রাশি কিভাবে বের করতে হয়, আর কোনো প্যাটার্নের যে কোনো পদ বা বের করতে কিভাবে সেটা বের করা যায় সেটাও বললাম। এবার আসি তৃতীয় অধ্যায়, পরিমাপ। পরিমাপ হলো কোনো কিছুর মাপজোকের বিষয়। যেমন একটা কুমড়া, তার ভর বা ওজন কত, আমরা সাময়িকভাবে বলি ওজন, কিন্তু আসলে যদি আর একটু গভীরভাবে ভাবা হয়, পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয়, তাহলে এটাকে ভর বলে। তো যাই হোক, তারপরে তো বলা হলো একটা ঘরের দৈর্ঘ্য কত, বা একটা পাত্রে দুধ আছে, তার পরিমাণ কত। এই মাপের বিষয়টাকেই বলা হচ্ছে পরিমাপ। এখন পরিমাপের একক 3 ধরনের। এক ধরনের একক দিয়ে সবকিছু পরিমাপ করা যায় না। ঘরের দৈর্ঘ্য প্রস্থ, সেটার জন্য একটা ভিন্ন ধরনের একক দরকার হয়। আবার কোনো বস্তুর
ভর বা ওজন নির্ণয়ের জন্য এক ধরনের একক দরকার হয়। আবার যদি আমরা সময় গণনা করি তার ক্ষেত্রেও আরেক ধরনের একক দরকার হয়, যেমন সেকেন্ড। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটুকু ভাবতে পারো যে সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো সেকেন্ড, তার পরবর্তী একটু বড় একক হলো মিনিট, তারপরের বড় একক হলো ঘন্টা, তারপরের বড় একক হলো দিন, তারপরে হয়তো সপ্তাহ বা পক্ষ বা মাস, তারপরের বড় একক বছর, এভাবে। ঠিক তেমনি প্রতিটা ক্ষেত্রে এই যে আমরা যদি বলি এই যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ, এগুলোকে বলা হয় দৈর্ঘ্যের একক, মিটারে আসে, মিটারের বড় একক আছে কিলোমিটার। তেমনি আবার ওজনের ক্ষেত্রে আছে গ্রাম, কিলোগ্রাম, তারও চেয়ে বড় আছে। তো এখন আমরা একটু দেখবো, যেমন ব্রিটিশ পদ্ধতিতে কোনো বস্তুর ওজন পরিমাপের জন্য ক্ষুদ্রতম একক আছে, মনে করো মিলিগ্রাম। মিলিগ্রাম এলো সবচেয়ে ছোট একক, মিলিগ্রাম। এখন একে যদি আমরা 10 গুণ করি তাহলে হলো 10 মিলিগ্রাম। এই 10 মিলিগ্রাম সমান আমরা বলতে পারি 1 সেন্টিগ্রাম। তো এইভাবে ছোট ছোট একক থেকে গুণ করতে করতে আস্তে আস্তে বড় এককে পৌঁছানো যায়। তাহলে ওজনের ক্ষেত্রে সবচেয়ে ছোট একক মিলিগ্রাম, এর থেকে অপেক্ষাকৃত বড় একক হলো গ্রাম, যেটি মিলিগ্রামের 1000 গুণ বেশি। আবার যদি গ্রামকে 1000 দিয়ে গুণ করি তাহলে হবে কিলোগ্রাম। তা এখন ছোট কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে সচরাচর আমরা যে বাজারে কেনাকাটা করি সেখানে কিলোগ্রাম থাকে বা তার খণ্ডিত অংশ, যেমন অর্ধ কিলোগ্রাম অর্থাৎ 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম এরকম থাকে। আর যদি আমরা বড় ভারী কিছু আনতে চাই, মনে করো 1 ট্রাক বালি আনবো, ইট আনবো, সিমেন্ট আনবো, তো এইগুলো পরিমাপ করতে গেলে আরো বড় ধরনের পরিমাপের প্রয়োজন। তা আমাদের বহুল ব্যবহৃত এই যে ওজন পরিমাপের দুইটা বড় এককের নাম বলবো। একটা হলো কুইন্টাল। আমরা বলেছি যে সেন্টিগ্রামের 100 গুণ করলে গ্রাম হয়, সেন্টিগ্রামকে 1000 গুণ করলে গ্রাম হয়, গ্রামকে 1000 গুণ করলে হয় কিলোগ্রাম, তেমনি কিলোগ্রামকে 100 গুণ করলে হয় কুইন্টাল। এর থেকেও আরেকটি বড় একক আছে, সেটি হলো মেট্রিক টন। এবার ছোট ছোট কিছু প্রশ্নের ক্ষেত্রে আসি। যেমন যদি বলা হয় যে 1 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, বলতে পারো একজন? বলো তো। হ্যাঁ, ঠিক বলেছো রাজু, ঠিক বলেছো যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এখন যদি আমরা বলি যে তাহলে 250 ইঞ্চিতে কত সেন্টিমিটার, তাহলে আমরা বলবো কি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। অতএব 250 ইঞ্চি সমান, তাহলে নিশ্চয়ই বেশি, বেশি হলে গুণ। তো সেক্ষেত্রে আমরা গুণ করি 4 25 100, হাতে 10, 5 25 100, 25 আর 10 100, 35, হাতে হলো 13, 25 × 50 13,
63। আবার একটু দেখি, 0 4 25 100, 0 হাতে 10, 5 25 100, 25 আর 10 135, হাতে হলো 13, 25 × 50 আর 13 63। আমাদের দশমিক আছে 2 অঙ্ক বামে, তাহলে হলো এত সেন্টিমিটার। আবার যদি এর বিপরীত ক্রমে কোনো হিসাব চাওয়া হয় যে 100 সেন্টিমিটারে কত ইঞ্চি, 100 সেন্টিমিটারে কত ইঞ্চি বা 150 সেন্টিমিটারে কত ইঞ্চি, তাহলে আমরা কি করব, সম্পর্কটি ঘুরিয়ে লিখব। আমরা তখন বলবো আমরা জানি 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, 1 সেন্টিমিটার সমান কত বললাম, হয়তো 150 বললাম, তাহলে যেহেতু এটা বেশি গুণ, তাহলে 150 কে 150। তো শিক্ষার্থীবৃন্দ, এটাকে 150 কে 2.54 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটরে যে মানটা আসবে বসিয়ে দিলে হবে। তো এই গেল একটা, আমরা সেন্টিমিটার থেকে ইঞ্চি, ইঞ্চি থেকে সেন্টিমিটারে যেতে পারি। তো কোনো একটা গাণিতিক সমস্যার ক্ষেত্রে বলা হলো যে একটি ঘরের ক্ষেত্রফল 10 একর, ক্ষেত্রফলটিকে বর্গমিটারে প্রকাশ করো। তাহলে নিশ্চয়ই আমাদের একর থেকে বর্গমিটারের সম্পর্কটা জানতে হবে। তো 1 একর সমান 4046.86 বর্গমিটার প্রায়। অতএব 10 একর, 10 একর না হয়ে 100 একর, 1000 একর যা হতে পারে। তাহলে যেহেতু এর থেকে এটা বেশি, তাহলে এর সাথে এটা গুণ হবে। দশ, 100, 1000 এগুলোর গুণ খুবই সহজ। এইখানে যে ফিগারটা থাকে তার শেষে 10, যেহেতু এটা একটা শূন্য, এখানে একটা শূন্য বসালে হয়, 100 হলে 2টো শূন্য বসালে হয়, 1000 হলে 3টে শূন্য বসাতে হয়। আর এখানে সর্বোপরি 2 অঙ্কের বামে দশমিক। তো আমরা সচরাচর শেষের শূন্যটা অনেক ক্ষেত্রে রাখি না, যেমন টাকার ক্ষেত্রে যেহেতু 100 দিয়ে ভাগ করলে, পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা হয়, সঙ্গত কারণে আমরা দশমিকের পরে 2 অঙ্কই রাখি। তো এখানে আমরা এই শূন্যটা বাদ দিতেও পারি বা রাখতেও পারি। তাহলে এটাকে দেখুন, যেহেতু এখানে 2 অঙ্ক ছিল, তাহলে 10 একর সমান 40,468.6 বর্গমিটার। এবার অন্য আরেকটি সম্পর্কে আসি। বলা হয়ে থাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তো আমরা অঙ্কের ক্ষেত্রে আর এটাকে আর বিশুদ্ধ পানি বলি না, বলে থাকি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তো এমনটি বলা হয়ে থাকে যে বায়ুর ওজন পানির ওজনের সে 0.00129 গুণ ভাই। তাহলে তুলনাটা আছে কিন্তু পানির সাথে বায়ু। আবার কখনো কখনো বলা হয় সোনার ওজন পানির ওজনের চেয়ে এত গুণ ভারী। এখন বলা হলো যে একটি
আয়তাকার ঘরের আয়তন সাত ছয় আট শূন্য 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 ঘন সেন্টিমিটার। কত বছর? একটি আয়তাকার ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার। প্রশ্ন করা হলো যে ঘরটিতে যে পরিমাণ বায়ু আছে তার 10টা 34 ওজন কত। তাহলে আমাদের প্রথমত কাজ হবে ঘরের যে আয়তন আছে এর সমপরিমাণ আয়তনের পানির ওজন জানতে হবে, যেহেতু তুলনাটা আছে পানির সাথে বায়ুর, আর এখানে আছে ঘরের আয়তন। এই ঘরের যে পরিমাণ আয়তন আছে এই পরিমাণ আয়তনের পানির ওজনটা বের করতে হবে। আর সেটা পারলে সেই পানির ওজনকে যখন আমরা এইটা দ্বারা গুণ করব তখন এই ঘরের যে পরিমাণ বায়ু আছে তার ওজনটা বের করা যাবে। তা সেটা কিভাবে সম্ভব? একটু আগেই বলেছি এক ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। অতএব তাহলে বেশি, এত গ্রাম। তো এটা একটি ছোট একক, আমরা এখান থেকে একটু বড় এককে যাই। তো আমরা যদি এটাকে 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে কেজি, কিলোগ্রাম। ,768 কেজি। এই ঘরের যে আয়তন এই পরিমাণ আয়তনে যদি পানি থাকে তাহলে তার ওজন হবে 768 কেজি। তাহলে কি পেলাম? ঘরের সম আয়তন পানির ওজন কেজি। এখন বলা হচ্ছে ঘরের বায়ুর ওজন পানির ওজনের এত গুণ। তাহলে অতএব ঘরের বায়ুর ওজন 7,8,7,6,8 গুণ 0.00129 কেজি। তো শিক্ষার্থীবৃন্দ এটা করলে মেবি এরকম হতে পারে, যেহেতু 0.99 অর্থাৎ 1-এর কাছাকাছি, আমরা এটা বলবো 1 কেজি। তো শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্ত। তো তোমাদের এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে তোমরা তোমাদের মেধা, তোমাদের চিন্তন দক্ষতার আলোকে খুব বিশেষভাবে চিন্তা ভাবনা করে তোমরা অ্যাসাইনমেন্টটা রচনা করবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।